আকাশে কত কালো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চল আমরা এক্ষুনি বাড়িতে চলে যাই। আজকে আর ডাল কুড়াবো না, যা ডাল কুড়িয়েছি এতেই হবে। হ্যাঁ দাদা, তবে তাই চল। কিন্তু এত কম ডাল দিয়ে কি আজকে রান্নাটা হবে বলতো? আর আজকে রান্না করতে না পারলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তবে হিসাব করে দেখি তো আজকে কয়টা ডাল কুড়িয়েছি। আমি তো 6টা ডাল কুড়িয়েছি, তুই কয়টা কুড়িয়েছিস? দাদা, আমি 5টা ডাল কুড়িয়েছি। প্রতিদিন তো আমরা আরো অনেক ডাল কুড়াই, আজ তো আমরা কম কুড়িয়েছি। আরে আজকে তো এগুলো দিয়েই রান্না হয়ে যাবে, এগুলোই হবে। চল তো চলে যাই আমরা। এরপর দুজনে শুকনো ছোট ছোট গাছের ডালগুলো নিয়ে বাড়িতে চলে আসে। আর এদিকে টুনি কাজের টাকা দিয়ে কিছু বাজার নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আকাশে তো দেখছি খুব মেঘ করেছে, মনে হচ্ছে অনেক জোরে ঝড় নামবে। আমার ছানা দুটো যে কোথায় আছে তা কে জানে। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। মা, টুকি, রকি, তোরা বাড়িতে এসেছিস? হ্যাঁ মা, আমরা বাড়িতে এসেছি। আর আজ আমরা শুকনো ডাল কুড়িয়ে এনেছি মা। আর আকাশের অবস্থা খারাপ দেখে আমরা অল্প কিছু ডাল নিয়ে এসেছি মা। যা এনেছিস তাই হবে রে মা। তোরা তো বৃষ্টি আসার আগেই বাড়িতে ফিরেছিস, এটাই আমি অনেক খুশি। এরপর সবাই ঘরে চলে যায়। আর তখনই বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এভাবে সেই দিন কেটে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। এ কি, বৃষ্টিতে দেখছি এখনো থামছে না। তাহলে আমি আজ কাজে যাব কি করে? আর কাজে যেতে না পারলে যে আমাদের সবাইকে না খেয়ে দিন কাটাতে হবে। মা, কালকে খাবার কি একটু ঘরে নেই? আমার যে খুব খিদে পেয়েছে মা। না রে বাবা, ঘরে কোনো খাবার নেই। আচ্ছা তোরা একটু অপেক্ষা কর, আমি দেখছি সুখী দিদির কাছে কোনো খাবার পাই কিনা। ঠিক আছে মা, যাও তবে। দাদা, মা তো এখন বাড়িতে নেই। চল আমরা এই সুযোগে জঙ্গলে কিছু আম কুড়িয়ে নিয়ে আসি। বৃষ্টিতে মনে হয় জঙ্গলের কাছ থেকে অনেক আম পড়েছে। হ্যাঁ টুকি, চল তবে। মা দেখে ফেললে বৃষ্টির মধ্যে আম কুড়াতে যেতেই দিবে না। টুকি, আমরা তো অনেক আম কুড়িয়েছি। এবার চল আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, নয়তো মা আমাদের দেখতে না পেয়ে এদিক সেদিক ঘুরতে বেরাবে। হ্যাঁ দাদা চল। এই কি দাদা, এই বৃষ্টির মধ্যে আবার কি খাচ্ছে? দেখ, ওই দিকে কেউ যেন কাঁদছে। তুই কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে টুকি, আমিও তো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। চল তবে ওদিকে গিয়ে দেখি কে কাঁদছে। এটা তো একটা সাপের ছানা। সাপ ছানা, তুমি এই বৃষ্টির মাঝে এখানে বসে কাঁদছো কেন? আমাকে কান্না করে ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু কিভাবে তোমার মা হারালো? আমার মা আমাকে বাড়িতে রেখে আমার নানু বাড়িতে যাচ্ছে। আর আমি সেই সুযোগে ফোন ঘুরে ঘুরে দেখছিলাম। আর ঘুরতে ঘুরতে কখন যে এত দূরে চলে এসেছি এটা বুঝতেই পারিনি। এখন কি করে বাড়ি ফিরবো? কারণ আমি তো বাড়ি ফেরার পথটাই ভুলে গেছি। আর কোনো সাপুরে দেখলে তো আমাকে ধরে নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আর যতদিন না তোমার মাকে খুঁজে পাবে ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। বৃষ্টি থেমে গেলে আমরা তোমার মাকে খুঁজে দিব। ঠিক আছে, চলো। একই কাণ্ড দেখছি, টুনি
ছানা তো সাপকে পিঠে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই সাপ তো আমাদের বনের সব পাখিকে কামড়াবে। বনে সবাই মিলে বুদ্ধি করে কিছু একটা বের করতে হবে। হ্যাঁ কালু দাদা, এসব আমিও দেখেছি। চলো আমরা এই সাপকে আজকে মেরে ফেলি। সবাই লাঠি নিয়ে টুনির বাড়িতে যাই। টুকি রকি, তোরা কোথায় গেছিলি এই বৃষ্টির মাঝে? তোদের যদি কোনো বিপদ হতো। এ কি, এই সাপের ছানা? এই সাপের ছানাকে তোরা কোথায় পেলি? তখন রকি টুনিকে সব কথা খুলে বলে। আর তখনই সেখানে বনে সব পাখিরা হাতে লাঠি নিয়ে আসে। এ কি, তোমরা লাঠি নিয়ে আমার বাড়িতে কেন এসেছো? তোমার ছানাদের দ্বারাই বাড়িতে সাপ নিয়ে এসেছো আমাদের মেরে ফেলার জন্য, আর বলছো লাঠি নিয়ে কেন তোমার বাড়িতে এসেছি? এই সাপকে তো এক্ষুনি লাঠির আঘাতে মেরে ফেলবো। তোমরা যা ভাবছো তাই নয়। আমি আমার ছানাদের এই সাপকে আনতে বলিনি। সাপটি বিপদে পড়েছিল, তাই আমার ছানারা সাপের ছানাকে বাড়িতে নিয়ে এসেছে। আর এই ছানা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে তোমরা মারতে চাইছো কেন? সাপকে আবার সাহায্য করা? শোন টুনি, সাপেরা কখনো ভালো হয় না। এদের যতই দুধ কলা দিয়ে পোষ বানাও না কেন, একদিন না একদিন ঠিক ছবল দিবেই দিবে। তাই আমরা কোনো ভয়ে থাকতে চাই না। একে আমরা মেরেই ফেলবো। না না, তোমরা মেরো না। তোমরা যখন আমার বাড়িতে একে থাকতেই দিবে না, তাই আমি ওর মাকে খুঁজে ওকে দিয়ে আসবো। তাই যেন হয়। আর যদি তোর বাড়িতে এই সাপকে দেখি, তবে তোকে সহ মেরে বন থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ রে মা, দেব। কিন্তু বৃষ্টির মাঝে তোর মাকে খুঁজে পাবো না। তাই বৃষ্টি থামলে খুঁজতে যাব। আর বৃষ্টি না থামা পর্যন্ত তোকে লুকিয়ে রাখতে হবে, নয়তো বনের পাখিরা দেখে ফেললে বিপদে পড়ে যাব। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যে আমগুলো কুড়িয়ে এনেছি, ওই আমগুলো দিয়ে সাপের ছানাকে একটা ঘর বানিয়ে দাও। আর ওই ঘরে সাপ ছানাকে রেখে সবসময় তালা দিয়ে রাখবে। তাহলে সাপ ছানাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ রে বাবা, তুই ঠিক বলেছিস। তাই করব আমি। তবে কাঠের সিঁড়ি দিয়ে উঁচু করে ঘরটা বানাতে হবে। তুমি ঘরে চলে যাও, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। এই না বন্ধু, তোমার খাবার। এইটুকু খেয়ে ঘুমিয়ে যাও, কাল আরো বেশি খাবার দেব। আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর টুনি আর রকি সেখান থেকে চলে যায়। আর সাপ ছানাটি গপ গপ করে খাবারগুলো খেতে থাকে। আর এভাবেই সেদিন কেটে যায়। আর বনে বৃষ্টি হতেই থাকে। এবং বেশি বৃষ্টি হওয়ার কারণে বনে বন্যা চলে আসে। আর বন্যার কারণে কোনো পাখি কাজ করতে পায় না। তাই সবার ঘরে খাবারের অভাব দেখা দেয়। মা, ও মা, আমাকে খুব খিদে পেয়েছে। তুমি কারো কাছ থেকে আমাকে কিছু খাবার এনে দাও না মা। শুধু কি তোর একার খিদে পেয়েছে? রকি, সাপছানারও তো খিদে পেয়েছে। কিন্তু আমি এই বন্যা বৃষ্টির মাঝে কোথায় খাবার চাইতে যাব বলতো? এই বন্যার কারণে যে আমাদের মতো সবারই একই অবস্থা। কেউ বাড়িতে আছো? কেউ কি আছো বাড়িতে? হ্যাঁ, কে বলছো? কে আমাকে এভাবে ডাকছো বলো? আমি গো, আমি এক মা সাপ। আচ্ছা, আমার মতো দেখতে কোনো সাপছানাকে দেখেছো? আমার মেয়ে হারিয়ে গেছে, তাই আমি খুঁজতে এসেছি। ও, তুমি সেই সাপ দিদি? হ্যাঁ গো সাপ দিদি, দেখেছি। মানে তোমার মেয়ে আমার বাড়িতেই আছে। ওকে আমরা লুকিয়ে রেখেছি। কিন্তু কেন? এরপর টুনি মা সাপকে সব কথা খুলে বলে। আর সেই আম ঘরে তাকে নিয়ে যায়। এই তো আমার মেয়ে। মা, তোকে আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ টুনির জন্য তোকে আমি খুঁজে পেলাম। টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে দেখে রাখার জন্য। মা, তুমি মাকে আর আমার বন্ধু টুকি রাখিরাও
গেলাম বন্ধু। তোমাকে তো খাবার দেওয়ার কথা বলে এখনো খাবার দিতেই পারিনি। তোমার বুঝি খুব খিদে পেয়েছে? কি করে খাবার দিব বলো? এই বন্যার মধ্যে তো কাজ করতে পারছি না, তাই বলে কোনো খাবারও তোমাকে দিতে পারছি না। এসব কথা শুনে মা সাপের অনেক খারাপ লাগে। তখনই মা সাপ জাদু করে অনেকগুলো খাবার দিয়ে দেয়। টুনি, এই নাও খাবার। আর কিছু খাবার বনের সব পাখির বাড়িতে নিয়ে এসো। আর এই হীরের মণিটা তোমার কাছে রাখো। বন্যা চলে গেলে এটা বিক্রি করে কিছু টাকা গরিবদের দিও, আর বাকিটা তুমি কোনো কাজে লাগিও। এ কি, এসব আমি কি দেখছি? তুমি তাহলে জাদু সব? এটা তো আগে জানতাম না। তোমাকে অনেক ধন্যবাদ সাপ দিদি, আমাদের এই বিপদে সাহায্য করার জন্য। ঠিক আছে টনি, আমরা তাহলে আসি। এরপর সাপ সেখান থেকে চলে যায়। আর টুনি বনে সব পাখিদের তার বাড়িতে ডেকে নিয়ে আসে। তোমাদের বুঝি খুব খিদে পেয়েছে? এই খাবারগুলো তোমরা খেয়ে নাও। কিন্তু টুনি, এত খাবার তুমি কোথায় পেলে? এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। সাপ আমাদের খাবার দিয়ে সাহায্য করলো, আর আমরা কি না ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। সাপ থাকলে ক্ষমা চাইতাম। টুনি, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমরা সাপকে ভুল বুঝেছিলাম। আসলে সব সাপেরা এক হয় না। হ্যাঁ কালু দাদা, ঠিক বলেছো। সব প্রাণীর মধ্যেই ভালো মন্দ আছে, আর কোনো প্রাণীর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা কখনো ক্ষতি করার চিন্তা করে না, বরং তাদের মূল্যবান জিনিস দিয়ে খুশি করার চেষ্টা করে। হ্যাঁ টুনি, ঠিক বলেছো। এখন থেকে আমরা সব প্রাণীকেই সাহায্য করব, বিনা কারণে কারো ক্ষতি করব না। এরপর টুনি খুশি হয়ে সবাইকে খাবার দিয়ে দেয়, আর সবাই খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইভাবে আরো কয়েকদিন কেটে যায় এবং বনে বন্যা বৃষ্টি চলে যায়। আর টুনি সাপের দেওয়া মণি বিক্রি করে গরিবদের মাঝে টাকা বিলিয়ে দেয় আর নিজে কাজে লাগায়। এভাবেই তারা সুখে দিন কাটাতে থাকে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এখন আমি আমার এই অবুঝ ছানাটাকে নিয়ে কি করব? ওর মায়ের কথা জানতে চাইলে আমি ওকে কি জবাব দিব? টোনা চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কেঁদেও তো আর কোনো লাভ নেই। প্রকৃতির নিয়ম যে তাকে মেনেই নিতে হবে। এরপর টোনা বুকে কষ্ট জমা নিয়ে তার বউকে শ্মশানে নিয়ে যায়। তার শেষ সৎকারটুকু করিয়ে নিজের ছানাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। আমি আমার মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। সোনা মা আমার, ওভাবে তুই কাঁদিস না। আয়, তোকে আমি ফিডার খাইয়ে দিচ্ছি। না না না, আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। মা, ও মা, মা গো। টোনা কোনোভাবেই তার মেয়ের কান্না বন্ধ করতে পারে না। এইদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। আর তখনই টুকি কান্না থামিয়ে ঘুমিয়ে পড়ে। মেয়েটা যদি এভাবে কান্না করতে থাকে তাহলে তো মেয়েটাও মারা যাবে। আর আমার মেয়েটাও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আর আমার এত ধন সম্পদ দিয়েই বা কি হবে? আমি কি করব? মেয়েটার জন্য আমি কি আবার বিয়ে করব? টোনা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায় আর আনমনে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই সে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। আমাদের কেউ বাঁচাও, আমরা দু বোন যে বন্দি হয়ে গেছি। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। টোনা কান্নার আওয়াজ অনুসরণ করে মুন্নি আর রিনুর কাছে চলে আসে। এ কি, তোমাদের এভাবে কে বন্দি করে রেখেছে? দুটো মুখ বাঁধা পাখি আমাদের অনেক দূর থেকে ধরে এনেছে এখানে, আর বন্দি করে রেখেছে। বলেছে আমাদের বিক্রি করে নাকি তারা অনেক টাকা রোজগার করবে। বুঝেছি, এটা নিশ্চয়ই কোনো পাচারকারীর কাজ। তবে তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের এক্ষুনি মুক্ত করে দিচ্ছি।
টোনা জাল থেকে দুজনকে বের করে নেয়। আপাতত তোমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই তোমরা এখন আমার সাথে চলো। আমার বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তোমরা দু বোন থাকলে আমার কোনো সমস্যা হবে না। টোনার কথা শুনে মুন্নি আর রেনু টোনার সাথে টোনার বাড়ি চলে যায় আর সেখানেই থাকতে শুরু করে। এদিকে টোনা তার বউ মারা যাওয়ার সব ঘটনা বলে। আহারে, তবে তোমার কোনো চিন্তা নেই, আমরা দু বোন তোমার মেয়েকে দেখে রাখবো, একদম আমাদের নিজেদের সন্তানের মতো করে আগলে রাখবো। তোমাদের দুজনের কথা শুনে আমি আমার মনে একটু শান্তি পেলাম। টোনা হাসি মুখে অফিস চলে যায়। এদিকে মুন্নি আর রেনু টুকিকে নিয়ে খেলতে থাকে। টুকিও দুজনকে পেয়ে বেশ খুশি হয়। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এসব দেখে টোনা খুশি হয়। এরপর একদিন দু বোন বলে, দিদি, আমরা টোনার মন জয় করতে পেরেছি। চল এবার আমরা বিয়ের কথা বলে ফেলি। আচ্ছা, আজ বাড়ি ফিরলেই বলে ফেলবো আমরা। দু বোন টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে টোনাও বাড়ি ফিরে আসে। টোনা, তুমি বাড়ি ফিরে এসেছো? তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম আর কি, কিন্তু তুমি যে কি মনে করো তাই বলতে পারছি না। আমি কিছু মনে করব না, তোমরা বলে ফেলো তো তাড়াতাড়ি। আসলে আমরা দুজন অবিবাহিত মেয়ে তোমার সাথে আছি, এটা লোকে খারাপ চোখে দেখছে আর আমাদের নামে নিন্দে করছে। তাই তুমি যদি আমাদের দু বোনকে বিয়ে করতে তাহলে আমাদের কলঙ্কটা ঘুচে যেত, আর আমরা দু বোন কখনোই ঝগড়া করব না, অনেক ভালোভাবে সংসার করব, তোমার মেয়েকেও আগলে রাখবো। না হলে তো আমরা এখানে থাকতে পারবো না। প্লিজ টোনা, তুমি আর বারণ করো না। এরপর টোনা নিজের মেয়ের কথা চিন্তা করে দুজনকে বিয়ে করে নেয়। ইয়ে, কি মজা কি মজা, আমার দুটো মা হলো, আমার দুটো মা হলো, এখন আর আদরের কোনো কমতি হবে না। আমি দুটো মা পেয়েছি। সবাই ভীষণ খুশি হয়। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। টোনা ঘুম থেকে উঠেই তার দুই বউকে বলে, মুন্নি, রেনু, হঠাৎ করে অফিসের কিছু কাজের জন্য আমাকে শহরে যেতে হচ্ছে। তোমরা দুজন আমার মেয়ের খেয়াল রেখো, কেমন? এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না টোনা, তুমি নিশ্চিন্তে চলে যাও। টোনা তার দুই বউয়ের মিষ্টি কথা বিশ্বাস করে সেখান থেকে বেরিয়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে মা মা, ও মা, আমার খিদে পেয়েছে, তোমরা আমাকে খেতে দাও। বাবা বের হতে না হতেই তোর খিদে পেয়ে যায়? শয়তান মেয়ে কোথাকার, যা চুপচাপ গিয়ে রান্নাঘরে কাজ করে নে। এসব তোমরা কি বলছো মা? আমি তো কোনো কাজই পারি না, তবুও তোমরা আমাকে কাজ করতে কেন বলছো? তোমরা তো এমন করে আমার সাথে কোনোদিন কথা বলনি। হ্যাঁ, এতদিন বলিনি কারণ তোদের বাবা ছিল, আর আজ তো তোর বাবা নেই, তাই তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন থেকে রোজ সকাল সকাল ঘুম থেকে উঠবি আর আমাদের জন্য খাবার বানাবি, আর তারপর বাড়ির সব কাজ করবি, বুঝেছিস? তোমরা খুব খারাপ পচা। আমি বাবাকে সব বলে দেব আর তোমাদের বাড়ি থেকে বের করে দিব। একটা কথা যদি তুই তোর বাবাকে বলেছিস তাহলে তোকে মেরে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দিব, এর বলে দিলাম আমরা। এই, তোর এসব ন্যাকা কান্না বাদ দে তো, এসব কান্নার কোনো লাভ নেই, যা কাজ কর। দুই সৎ মা মিলে জোর করে টুকিকে দিয়ে কাজ করাতে থাকে। এইদিকে টুকি রান্না করতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেলে। মা, ও বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমার যেখানে থাকবে ভীষণ কষ্ট হচ্ছে, এটা হচ্ছে ভীষণ খারাপ। কি রে, হাত পুড়িয়েছিস? আয়, তোর হাতে মলম লাগিয়ে দেই। আর শোন, এবার তোর বাবা ফিরে এলে তোর বাবার সব সম্পত্তি আমাদের দু বোনের নামে করে দিতে বলবি, বুঝেছিস? যদি তোর বাবা সব জমি আমাদের নামে লিখে দেয় তাহলে আমরা দু বোন তোকে অনেক ভালোবাসবো।
আমি কিছুতেই আমার বাবাকে বলবো না। আমার বাবা এলে আমি তোমাদের তাড়িয়ে দিতে বলবো। সতীনের বেটির তো দেখছি দারুণ দেমাগ। এই দেমাগ তো চলবে না। রেনু, যা লাঠি নিয়ে আয়। মুন্নির কথা মতো রেনু লাঠি নিয়ে আসে। দুইজন মিলে টুকিকে মারে। টুকি চিৎকার করতে থাকে। বাঁচাও, কে কোথায় আছো? বাবা, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। তুমি কেন আমাকে আগুনে ফেলে গেলে? এ কি, তোমরা দুজনে আমার মা মারা মেয়েটাকে কেন মারছো? টোনা, তুমি এত তাড়াতাড়ি কই? ফোন তো দিলে না। ফোন দিলে তো আর আমি তোদের কেলোর কীর্তিগুলো দেখতে পেতাম না। এখন খুব ভয় পাচ্ছিস, তাই না? না না না, ভয় ভয় কেন পাবো? আসলে মেয়েটা খুব দুষ্টুমি করছিল, তার কারণে একটু শাসন করছিলাম। ওকে শাসন করার কি আমাদের অধিকার নেই? না বাবা না, ওরা সব মিথ্যে কথা বলছে। দেখো, ওরা আমাকে কাঁদতে মেরেছে, আমার হাত পুড়িয়ে দিয়েছে, আর বলেছে তোমার সব সম্পত্তি ওদের নামে করে দিতে। তুমি ওদের বের করে দাও বাবা, নয়তো এরা আমাকে মেরেই ফেলবে। তোদের এত সম্পত্তির লোভ, এবার সত্যি করে বল, তোরা দুজন আমাকে কেন বিয়ে করেছিস? বল সত্যি করে। আসলে আমরা সেদিন মিথ্যে নাটক করেছিলাম বন্দি হওয়ার, যাতে তোমার মন দুর্বল করে তোমাকে বিয়ে করতে পারি আর তোমার সব সম্পত্তি হাতিয়ে নিতে পারি। লোভী শয়তান, এবার দুজনে জেলে গিয়ে সম্পত্তি ভোগ কর। না না, দয়া করো, তুমি আমাদের জেলে দিও না। টোনা দুই সতীনের কোনো কথাই শোনে না। তারপর পুলিশে ফোন দেয়। পুলিশ এসে দুজনকে ধরে নিয়ে যায়। আর টোনা টুকিকে মা বাবা দুজনের আদর দিয়ে আগলে রাখতে থাকে। ঝিঞ্ঝিরাপুর জঙ্গলের মেঠো পথে বসন্তের এক বিকেলে চারিদিকে শীতল মৃদু হাওয়া বইছিল। মিষ্টি কোকিলের ডাকের মধ্যে দিয়ে এক টোনা তার নববধূ টুনিকে নিয়ে হেঁটে যাচ্ছিল। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, আমাকে এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। আজ আমার খুব ভালো লাগছে টোনা। হ্যাঁ ম্যাডাম, সুস্বাগতম। এবার যে আমাদের বাড়ি ফিরতে হবে, নয়তো একটু পরে যে রাত নেমে আসবে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে। এরপর টোনা আর টুনি মিলে বাড়ি ফিরে যায়। টোনা ছোট্ট একটা অফিসে কাজ করে কোনো রকমে সংসার চালাতো, আর টুনি বাড়িতেই থাকতো। টোনা, কাল অফিস থেকে ফেরার পথে আমার জন্য পাকা পাকা মিষ্টি পেঁপে আনবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। এরপর টোনা আর টুনি মিলে ঘুমিয়ে পড়ে। এইদিকে সকাল হয়ে যায়। টোনারও অফিস যাওয়ার সময় হয়ে যায়। টুনি, তুমি কিন্তু একদম বাইরে যাবে না। আমি সন্ধ্যার মাঝেই তোমার পেঁপে নিয়ে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টোনা অফিস চলে যায়। এদিকে টুনি একা একাই ঘরে বসে থাকে। এরপর বিকেল হয়ে যায়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যাও হয়ে আসে। টোনাও পাকা পেঁপে নিয়ে বাড়ি ফিরে আসে। ও মা, তুমি আমার জন্য পেঁপে এনেছো? দাও দাও, আমি তাড়াতাড়ি পেঁপে খেয়ে নেই। এরপর টুনি পেঁপেটা কেটে পাগলের মতো পেঁপে খেতে থাকে। এটা দেখে টোনা অবাক হয়ে তাকিয়ে থাকে। টুনি, তুমি এত পেঁপে খেতে ভালোবাসো গো? হ্যাঁ গো হ্যাঁ, আমি প্রচুর পেঁপে খেতে পছন্দ করি। এখন থেকে রোজ তুমি আমাকে পেঁপে এনে দিবে। আমার পেঁপে খেতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। টোনা তার বউকে খুব ভালোবাসতো, যার কারণে বউয়ের কোনো আবদার টোনা কখনোই ফেলতে পারে না। তার কারণে টোনা রোজ অফিস থেকে ফেরার সময় টুনির জন্য পেঁপে নিয়ে আসতো। এভাবেই চলতে চলতে হঠাৎ একদিন টোনার চাকরিটা চলে যায়। সংসার চালানোর মতো কোনো টাকাও আর টোনার কাছে ছিল না। এইদিকে টুনি, টোনা, আমাকে পেঁপে এনে দাও না, আমার যে পেঁপে খেতে খুব ইচ্ছে করছে। পেঁপে ছাড়া যে আমার দম বন্ধ হয়ে আসছে টোনা। টুনি, আমার কাছে যে তেমন কোনো টাকাই নেই। এবার তো মনে হচ্ছে আমি আমার সংসারটাই চালাতে পারবো না। লক্ষ্মীটি আমার, এবার তুমি পেঁপে খাওয়াটা বাদ দিয়ে দাও। না টোনা, আমি পারবো না।
টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পাশেই তো কালু দাদার পেঁপের বাগান করেছে। আমরা যদি ওখান থেকে পেঁপে চুরি করে আনি, তাহলে আমার খাওয়াটাও হবে, আর যা বেঁচে যাবে সেগুলো বিক্রি করে আমাদের সংসারটাও চলে যাবে গো। না টুনি, এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। তুমি পেঁপে খাওয়া বাদ দাও, আমি রোজগারের জন্য অন্য কোনো পথ বেছে নিব। না টোনা, তুমি বারণ করো না। তুমি আমার এই আবদারটা রাখো না প্লিজ। তুমি আমার কথা শুনবে না? বউকে বেশি ভালোবাসার কারণে টোনা বাধ্য হয়ে টুনির কথায় চুরি করতে রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে কালু কাকের বাগানে যায় আর একটা পেঁপে নিয়ে দুজনে বাড়ি ফিরে আসে। ওইদিকে আমি তো আমার গাছের পেঁপেগুলো গুনে গুনে রেখেছিলাম, একটা কম কম মনে হচ্ছে। কে নিয়ে গেল তাহলে একটা পেঁপে? এসব বলতে বলতে কালু নিজের বাড়ি যায়। এভাবেই দিনটা কেটে যায়। এরপর রাতের বেলা টোনা আর টুনি আবারও কালুর বাগানে চুরি করতে যায়। এবারও কালু বুঝতে পারে না যে কে তার পেঁপে চুরি করেছে। এভাবেই প্রায় প্রতিদিনই টোনা আর টুনি পেঁপে চুরি করত। এরপর একদিন, প্রতিদিন কে যে আমার পেঁপেগুলো চুরি করে, আজ আমি সব পেঁপে গুনে রাখবো আর সারা রাত আমি বাগানেই লুকিয়ে থাকবো। যদি একবার চোরটাকে ধরতে পারি, তার শরীরের মাংস কেটে কেটে আমি কাঁচা পেঁপে দিয়ে তরকারি রান্না করে গরম ভাত দিয়ে খাবো। এই বলে কালু সবগুলো পেঁপে গুনে বাগানে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকে। এইদিকে রাত হয়ে যায়। বরাবরের মতোই টোনা আর টুনি চুরি করতে আসে। এইদিকে কালু ওদের ধরে ফেলে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বাঁধিব পরাণ। তোরা দুজন যে ভদ্রবেশী চোর, সেটা আমি আমার নিজের চোখ দিয়ে দেখেও বিশ্বাস করতে পারছি না। আমার কাছে চুরি করার অপরাধের শাস্তি কি জানিস তোরা? এরপর কালু টোনা আর টুনিকে মারতে শুরু করে। ততক্ষণে সেখানে অন্য পাখিরাও এসে হাজির হয়। এরপর সবাই মিলে টোনা আর টুনিকে গণপিটুনি দেয়। আমাদের ক্ষমা করে দাও তোমরা, আমাদের আর মেরো না, ক্ষমা করে দাও, আমরা আর কখনো চুরি করব না। কেউই টোনা আর টুনির কথা শোনে না। এরপর সবাই টোনা আর টুনিকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। দুজনে অসহায় হয়ে অন্য একটা জঙ্গলে চলে যায়। টোনা, টোনা, আমি পেঁপে খাবো। টোনা, তুমি আমাকে পেঁপে এনে দাও না। আমার তো পাগল পাগল লাগছে পেঁপে ছাড়া। এত কিছুর পরও তোমার পেঁপে খাওয়ার শখ মিটলো না টুনি? তুমি কি পাখি না অন্য কিছু? আমার পেঁপের নেশা মাথায় উঠলে আর কিচ্ছু ভালো লাগে না টোনা। তুমি আমাকে পেঁপে এনে দাও টোনা, দাও না। এই অচেনা জঙ্গলে তোমার জন্য আমি পেঁপে কোথায় পাবো বলো তো? চলো না, আমরা দুজন মিলে পেঁপে খুঁজি। টুনির এসব আবদার টোনা ফেলতে না পেরে টুনিকে নিয়ে পেঁপে খুঁজতে শুরু করে। অনেকটা পথ হাঁটার পর দুজনে একটা পেঁপের বাগান দেখতে পায়। টুনি সেই বাগান থেকে কিছু পেঁপে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়। এরপর সেগুলো গপ গপ করে গিলে ফেলে। টুনি, এবার তো তোমার শান্তি হয়েছে। এখন এই জায়গাতেই আমাদের থাকার একটা ঘর বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে এবার চলো কাঠ জোগাড় করে আনি। এরপর টোনা আর টুনি জঙ্গলে ঘুরে ঘুরে অনেকগুলো কাঠ জোগাড় করে। এরপর সেই কাঠগুলো দিয়ে একটা সুন্দর ঘর বানায় আর সেই ঘরেই দুজনে থাকতে শুরু করে। টোনা ঘুরে ঘুরে একটা কাজের জোগাড় করে নেয়। টোনা, আমাকে পেঁপে এনে দাও না টোনা। আজকে সারা দিনটা একটু ধৈর্য ধরো, আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য পেঁপে নিয়ে আসবো। এই বলে টোনা কাজে চলে যায়। এরপর রাতে টোনা কাজ থেকে ফিরে আসে আর টুনি টোনাকে বলে, টোনা, একটা খুশির সংবাদ আছে। আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। তুমি বাবা হতে চলেছে টোনা। সত্যি বলছো তুমি? আমার যে কি আনন্দটাই না হচ্ছে, তোমাকে কি করে বোঝাবো। আমি আমার সন্তানকে অনেক আদরে বড় করব টোনা, অনেক পড়াশোনা করাবো। তারপর ও যখন বড় হবে তখন একটা লাল টুকটুকে বর দেখে ওকে বিয়ে দিব। আর আমি প্রতিদিন বিকেল বেলা তোমাদের দুই মা মেয়েকে নিয়ে হাঁটতে বের হব, অনেক ঘুরতে যাব, আনন্দ করব। অনাগত সন্তানকে নিয়ে নিজেদের মাঝে অনেক স্বপ্ন বুনতে থাকে তারা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু টুনির পেঁপে খাওয়ার নেশা কোনোভাবেই কমে না। একদিন হঠাৎ টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। টোনা টুনি
টুনিকে নিয়ে হাসপাতালে যায়। টুনিকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে, অতিরিক্ত পেঁপে খাওয়ার কারণে মিস টুনির পেটের ডিম নষ্ট হয়ে গেছে। ডাক্তারের মুখে এমন কথা শুনে টোনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। টোনা টুনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। তোমার জন্য আমি কি না করেছি, তোমার জন্য আমি চোর হয়েছি, মান সম্মান সব হারিয়েছি, অন্যের হাতের মার পর্যন্ত খেয়েছি, নিজের জঙ্গলটা পর্যন্ত ছেড়েছি, তোমার সব আবদারও পূরণ করেছি। এত কিছুর পরও তোমার পেঁপে খাওয়া ছাড়তে পারলে না তুমি। আর তোমার এই পেঁপে খাওয়ার জন্য আজ আমি আমার অনাগত সন্তানকে হারালাম। আমি আর তোমার সাথে থাকবো না, তুমি থাকো তোমার পেঁপে খাওয়া নিয়ে, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই, আমি চললাম। এই বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই টুনি টোনার পায়ে পড়ে বলে, আমার ভুল আমি বুঝতে পেরেছি টোনা। আমার অনাগত সন্তানকে নিয়ে আমারও তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ আমার ভুলের জন্য আমি আমার সন্তানকে হারালাম। তাই আমি ঠিক করেছি আমি আর কোনো দিন ভেবে খাবো না টোনা। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না টোনা, আমাকে ছেড়ে যেও না। তুমি যদি সত্যি তোমার ভুল বুঝে থাকো আমি তাতেই খুশি। এরপর থেকে টুনি আর কখনোই পেঁপে খেত না, আর টোনাকেও চুরি করতে হতো না। এরপর থেকে তারা দুজনে অনেক সুখী শান্তিতেই দিন কাটাতে থাকে। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? দরজাটা একটু খোল না। কি হয়েছে কাকুলি দিদি, ডাকছো কেন? গতকাল সারাদিন বৃষ্টি থাকার কারণে আমি কোনো খাবার সংগ্রহ করতে পারিনি। আমার ঘরে কোনো খাবার নেই। ছেলেটা খিদের জ্বালা ছটফট করছে। আমাদের কিছু খাবার দে না টুনি। কাকুলি দিদি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে কিছু খাবার এনে কাকুলিকে দেয়। খাবার পেয়ে কাকুলি ভীষণ খুশি হয়ে যায়। মুখে একরাশ হাসি নিয়ে কাকুলি বলে, প্রতিবেশীদের মধ্যে একমাত্র তুই আছিস যে আমার বিপদে সবসময় সাহায্য করিস। সত্যি টুনি, তোর মতো এত উপকারী প্রতিবেশী পেয়ে আমি ধন্য। এমন করে বলো না কাকুলি দিদি, আমরাই তো। তুমি আমার বিপদে সাহায্য করবে, আমি তোমার বিপদে সাহায্য করব। এটাই তো নিয়ম, এটাই তো প্রতিবেশী। আসি রে টুনি, কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে আসিস কিন্তু। টুনির কাছে বিদায় নিয়ে কাকুলি তার বাড়িতে চলে যায়। আর টুনির থেকে আনা খাবারগুলো তার ছেলে কনককে খেতে দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। মা, মা, আমার ভীষণ ভয় করছে মা, আমার ভীষণ ভয় করছে। ভয় পাস না বাবা, আমি আছি তো, কিচ্ছু হবে না। একটু পরেই বৃষ্টি থেমে যাবে। টুনি তার দুই সন্তানকে আঁকড়ে ধরে বোঝাতে থাকে। তখনই একটা দমকা হাওয়া এসে টুনির ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়তে থাকে। এমন অবস্থা দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। হায় খোদা, এত রাতে আমি এখন সন্তান দুটোকে নিয়ে কোথায় যাব? অনবরত বৃষ্টি পড়ছে। মা, মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে মা। খোদা, এখন আমি কি করব? এখানে বেশিক্ষণ থাকলে আমার সন্তানরা তো... না, না, এ হতে পারে না। আমি বরং কাকুলি দিদির বাড়িতে যাই। এমন বিপদে কাকুলি দিদি আমায় নিশ্চয়ই সাহায্য করবে। এ কথা বলে টুনি দ্রুত তার সন্তান দুটোকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কাকুলির বাড়িতে যায় আর দরজায় কড়া নাড়তে থাকে। এই ঝড় বৃষ্টির সময় এত রাতে আবার কি এলো? কাকুলি দ্রুত দরজা খোলে আর দরজা খোলা মাত্রই সে টুনির পরিবারকে দেখতে পায়। এ কি টুনি, তুই এত রাতে? কাকুলি দিদি, আমার সন্তানরা বৃষ্টিতে ভিজে গেছে। দমকা হাওয়া এসে আমার ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। দয়া করে আজকের রাতটা তোমার ঘরে যদি থাকতে দিতে আমার বড় উপকার হতো গো দিদি। এসো এসো, ভিতরে এসো। তোমাদের এমন বিপদে আমি যদি সাহায্য করতে না পারি তাহলে আমি কিসের প্রতিবেশী? কাকুলির এমন কথা শুনে টুনি তার সন্তানদেরকে নিয়ে ঘরে প্রবেশ করে। সেই রাতটা টুনি বাচ্চাদেরকে নিয়ে কাকুলির বাড়িতেই থাকে। ভোরবেলা বৃষ্টি থেমে যায়। সূর্য উঠতেই টুনি তার সন্তান দুটোকে কাকুলির বাসায় রেখে নতুন ঘর বানানোর জন্য শুকনো লাঠির খোঁজে বেরিয়ে পড়ে।
কাকুলি দিদি, আমার বাসা ঠিক হয়ে গেছে। এখন আমরা চলে যাব। তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো গো দিদি। এমন করে বলিস না টুনি, আমরা না প্রতিবেশী। টুনি কাকুলির কাছে বিদায় নিয়ে তার সন্তান দুটোকে নিয়ে বাসায় ফিরে যায়। টুনি আর কাকুলি খুব ভালো প্রতিবেশী হয়ে ওঠে। তারা এভাবেই একে অপরকে বিপদে সাহায্য করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে টুনি আর কাকুলি দুজনেই দুটো ডিম দেয়। মা টুকি, রকি, আমি বাইরে খাবার খুঁজতে যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত তোরা কিন্তু ঘরের বাইরে যাবি না। দুটোতে মিলে এখানেই খেলবি। কিরে, আমার কথা তোদের মনে থাকবে তো? তুমি কোনো চিন্তা করো না মা, আমরা ঘরেই থাকবো, কোথাও যাব না। মা মা, আমার জন্য রঙিন খেজুর নিয়ে আসবে। রঙিন খেজুর খেতে আমার ভীষণ ভালো লাগে। মা মা, আমার জন্য ভুট্টা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো মা, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তোরাও কিন্তু কোথাও যাবি না, ডিমের খেয়াল রাখবি, কেমন? টুনি তার বাড়ি থেকে বেরিয়ে যায় আর অনেক দ্রুত উঠতে থাকে। তাকে আজ দু ধরনের খাবার সংগ্রহ করতে হবে। এ কারণে সে দ্রুত যেতে থাকে। মা মা, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি আমার জন্য তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো মা। কিন্তু বাবা, ডিম রেখে এখন আমি বাইরে যেতে পারবো না রে। ডিম আমি দেখে রাখবো মা, তুমি কোনো চিন্তা করো না। ডিম রেখে আমি কোথাও যাব না, তুমি আমার জন্য খাবার আনতে যাও মা। দিদি চল, আমরা কনকের বাড়িতে খেলতে যাই, অনেক মজা হবে। না ভাই, মা বাইরে যেতে নিষেধ করেছে, এখন আমরা কোথাও যাব না। আগে মা বাসায় ফিরুক, তারপর যাব। মা ডিমের খেয়াল রাখতে বলেছে, ডিম একা রেখে আমরা কোথাও যাব না। তুমি যাবে না তো? তবে আমি একাই যাচ্ছি, মা ফিরে আসার আগে আমি ফিরে আসবো। কনক, আমি তোমার সাথে খেলতে এসেছি। ঠিক আছে, চল আমরা তাহলে বল খেলি, চল চল। তারা দুজনেই বল খেলতে থাকে। কনক রকির দিকে বল ছুঁড়ে মারে, রকি কনকের দিকে বল ছুঁড়ে মারে। কনক একবার জোরে বল ছুঁড়ে মারে আর বলটা সোজা গিয়ে ডিমের উপর পড়ে। সাথে সাথেই ডিমটা ভেঙে যায়। রকি, তুই এটা কি করলি? হ্যাঁ, কি করলি? তুই আমাদের ডিমটা ভেঙে দিয়েছিস। না কনক, তুমি মিথ্যে কথা বলছো। তুমি অনেক জোরে বল মেরেছো, আর সেই বল লেগে ডিম ভেঙে গেছে। তোমার কারণেই ডিম ভেঙে গেছে। আমি মাকে সব বলে দেব, তুই আমাদের ডিম ভেঙে দিয়েছিস। তুই অনেক পচা, যা এক্ষুনি এখান থেকে চলে যা। কনকের বাড়িতে যাওয়াই আমার ভুল হয়েছে। মা যদি এসব জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। এসব ভাবতে ভাবতে রকি বাড়িতে চলে যায় আর চুপচাপ বসে থাকে। ভাই, তোর মন খারাপ কেন? কনক তোকে খেলায় নেয়নি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কিরে, চুপচাপ আছিস যে, কিছু বলছিস না কেন? রকি টুকির কোনো কথাই সাড়া না দিয়ে চুপচাপ বসে থাকে। আসলে সে অনেক চিন্তায় পড়ে যায় আর তাই এমন চুপচাপ হয়ে বসে থাকে। এই টুনি, তোর ডিম থেকে এখনো বাচ্চা ফোটেনি? না গো দিদি, আরো 2-3 দিন সময় লাগবে। তবে আমার বিশ্বাস আমার ডিম থেকে স্বাস্থ্যবান ছানার জন্ম নিবে। কিন্তু আমি অনেক চিন্তায় আছি রে টুনি। আমার ডিমটা অনেক ছোট, মাঝে মাঝে আমার মনে কুড়াকে, কে জানে এত ছোট ডিম থেকে বাচ্চা জন্মানোর সময় যদি মারা যায়। চিন্তার কারণ নেই দিদি, কিছু কিছু ডিম আকারে ছোট হলেও সেগুলো থেকেও সুস্থ সবল ছানার জন্ম হয়। সন্ধ্যা নেমে আসে। টুনি আর কাকুলি নিজেদের সংগ্রহিত খাবার নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। আর যখনই কাকুলি ঘরে প্রবেশ করে তখনই কনক কাকুলিকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে আর তার মাকে মিথ্যে কথা বলতে থাকে। মা মা, তুমি চলে যাওয়ার পর
টুনি আন্টির ছেলে রকি আছে না, সে আমাদের বাড়িতে এসেছিল। আর জানো মা, আমাদের ডিমটা না ভেঙে দিয়ে চলে গেছে মা। কি কনক, তুই এসব কি বলছিস? আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি খাবার আনতে গেলাম? কনক, তুই কেন রকিকে ঘরে ঢুকতে দিয়েছিস বল তো? মা, রকি ওর সাথে খেলতে বলছিল, আমি খেলবো না বলেছি বলে ও রেগে গিয়ে আমাদের ডিমটাকে ভেঙে দেয়। টুনির ছেলের এত বড় সাহস! আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছে। আমিও ছাড়বো না, আমিও টুনির ডিম ভেঙে ফেলবো। কনক, চল আমার সাথে। এরপর কাকুলি তার ছেলে কনককে সাথে নিয়ে টুনির বাড়ির দিকে যেতে থাকে। রকি সোনা, আমি তো তোর পছন্দের রঙিন খেজুর নিয়ে এসেছি, তাহলে খাচ্ছিস না কেন বাবা? আমি খাবো না মা, আমার খিদে নেই। মা, তুমি খাবার আনতে যাওয়ার পর থেকে রকি কেমন চুপচাপ হয়ে আছে। আমার মনে হচ্ছে রকির কিছু একটা নিয়ে চিন্তা করছে। রকি সোনা ছেলে আমার, কি হয়েছে তোর? টুনি এই কথা বলতে না বলতেই তার দরজায় আওয়াজ বাজতে থাকে। টুনি দরজা খুলে কাকুলি আর কনককে দেখতে পায়। কাকুলি দিদি, তুমি এই সময়ে? কোথায় কোথায় রকি? রকি কোথায়? আমার কোনো দোষ নেই মা, আমি সত্যি কথা বলছি, আমার কোনো দোষ নেই। কি হয়েছে কাকুলি দিদি, খুলে বলো তো সবটা। কনক, বাবা তুই বল। আন্টি, রকি বল মেরে আমাদের ডিম ভেঙে দিয়েছে। আমাদের ডিমটা ভেঙে চুরমার করে দিয়েছে আন্টি। এই কথা শোনা মাত্রই টুনি যেন আকাশ থেকে পড়ে। সে অবাক চোখে রকের দিকে তাকিয়ে বলতে থাকে, কি? রকি, কনক এসব কি বলছে? তুই আমার অনুপস্থিতিতে ওদের বাড়িতে গিয়েছিলি? টুকিমা, তোর ভাই কি ওদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ মা, রকি আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। রকি একাই গিয়েছিল মা। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি। কনক মিথ্যে কথা বলছে মা, আমি কিচ্ছু করিনি। সত্যি আমি কনকের কাছে খেলতে গিয়েছিলাম, কিন্তু আমার নয়, কনকের বল লেগে ডিম ভেঙে গেছে। আমি ভাঙিনি মা ডিম, আমি ভাঙিনি। তোকে আমি ঘরে থাকতে বলেছিলাম, কেন শুনলি না আমার কথা? তোর সামান্য ভুলের কারণে কত বড় লোকসান হয়ে গেল জানিস? লোকসান তো এখন হবে, আমি আমার ডিম ভাঙার বদলা নিব। কাকুলি দিদি, দয়া করে এমন করো না। মানছি আমার ছেলে ভুল করেছে, তাই বলে আমার এত বড় ক্ষতি করো না তুমি। আমার ডিম থেকে ছানা বেরোনোর সময় হয়েছে, এমন করো না কাকুলি দিদি, এমন করো না। কাকুলি টুনির কথায় কান্না দিয়ে ডিমটিকে অনেক জোরে মেঝেতে ফেলে দেয়, আর সাথে সাথে টুনির ডিমটি ভেঙে যায়। এমন দৃশ্য দেখে টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। কাকুলি দিদি, এটা তুমি কি করলে? আমার চোখের সামনে আমার অনাগত সন্তানকে তুমি মেরে ফেললে। এই খোদা, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল? আমি যা করেছি বেশ করেছি। কনক, বাবা চল। কাকুলি কনককে নিয়ে চলে যায়। টুনি ঘরে নিস্তব্ধতা বিরাজ করে। টুনি রান্না সব খাবার যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। রকি, যদি তুমি কাকুলির বাড়িতে না যেতে তাহলে এসব কিছুই হতো না। তোমার একটা ভুলের কারণে আজ এত বড় ঘটনা ঘটে গেল। আমার কোনো দোষ নেই মা। মা, তুমি আমার কথা বিশ্বাস করো, প্লিজ মা, বিশ্বাস করো। রকি এভাবেই বলতে থাকে আর কাঁদতে থাকে। এভাবে দুদিন কেটে যায়। একদিন রাতে কনক আর কাকুলি ঘুমিয়ে থাকে। কনক ঘুমিয়ে স্বপ্ন দেখে একটা ঘন অন্ধকার জঙ্গলে দানব পাখি কনক আর তার মাকে গাছের সাথে বেঁধে রেখেছে। মিথ্যেবাদী, তুমি একটা মিথ্যেবাদী। যারা মিথ্যে বলে আমি তাদেরকে আর তাদের মাকে মেরে ফেলি, মেরে ফেলি, মেরে ফেলি। হা 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 হা।
মিথ্যেবাদী। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে, ছেড়ে দাও আমাকে, দয়া করে আমাদের মেরো না। আমি আর কোনো দিন মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না। কনক, সোনা ছেলে আমার, ওঠ বাবা। কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? মা মা ও মা মা মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা। তোমাকে মিথ্যে বলার কারণে আমি প্রতি রাতে এমন খারাপ স্বপ্ন দেখি মা। মা, তোমার ডিম আমার বল লেগে ভেঙে গেছে, আর আমি তোমার ভয়ে রকেট দোষ দিয়েছি মা, আমি ভয়ে রকেট দোষ দিয়েছি। কনক, এসব তুই কি বলছিস? তুই আমাকে দিয়ে এত বড় পাপ কাজ করাতে পারলি বাবা? মা মা, চলো আমরা টুনি আন্টির কাছে যাই, আজ সব সত্যি কথা বললি, আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেব মা। আন্টি আন্টি, আমাকে ক্ষমা করে দাও আন্টি। ওই দিন আমি মায়ের ভয়ে মিথ্যে কথা বলেছি, আমাদের ডিম আমার কারণেই ভেঙেছে আন্টি। টুনি, আমাদের ক্ষমা করে দি বোন। কনকের মিথ্যে কথা শুনে আমার রাগ আমি সামলাতে পারিনি, অনেক বড় ভুল করেছি আমি। আমাকে ক্ষমা করে দে বোন। এখন এসব বলে কি হবে দিদি? প্রথমে তুমি সন্তান হারালে, আর পরে আমার অনাগত সন্তানকে মেরে ফেললে। সরি রকি সোনা, আমি অকারণে মেরেছি তোকে। কনক ভাই, আজকের পর থেকে কোনো ভুল করলেও সব সময় তোমার মাকে সত্যি কথা বলবি, বুঝেছো? আর রকি, তুইও আর কখনো মায়ের অবাধ্য হবি না, বুঝেছিস? এরপর টুনি তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে সামান্য ভুলের কারণে দুই পরিবারের পরিণতির কথা। সত্যি, মাঝে মাঝে সামান্য ভুল আর মিথ্যের কারণে আমাদের জীবনে ঘন আঁধার নেমে আসে, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। অনেক দিন তো হলো হাঁসটাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছি, যাই দেখি তো বাচ্চা ফুটেছে নাকি। হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার। কি রে হাসি, তোকে এতদিন আদর যত্ন করে খাওয়ালাম, আর তুই কিনা শেষমেশ সাতটা কালো ছানার জন্ম দিলি। ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে। যা, এক্ষুনি তো ছানাদের নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মালকিন, এমন অবিচার করবেন না। এত ছোট ছোট ছানা নিয়ে আমি কোথায় যাব? দয়া করে তাড়িয়ে দিবেন না। আহা গিন্নি, অবলা প্রাণীর সাথে এমন দুর্ব্যবহার করছো কেন? ও তো আর ইচ্ছে করে কালো ছানার জন্ম দেয়নি। ওই ইচ্ছে করে দিয়েছে। কালো ছানা আমার একদম পছন্দ নয়। যা, এক্ষুনি তোর এই কালো ছানা নিয়ে চলে যা। তুই একটা অপয়া হাসি, তোকে পোষাই আমার ঘাট হয়েছিল। যা চলে যা, নইলে তো সবকটা ছানাকে না পায়ের তলে পিষিয়ে দিব। হ্যাঁ, না না, আমার ছানাদের কোনো ক্ষতি করবেন না। ওরা কালো হলেও আমার সন্তান, আমি তো অবহেলা করতে পারি না। আমি ওদের নিয়ে চলে যাচ্ছি। অসহায় হাসির কেঁদেও ঠাঁই মিলল না। হাসি চোখের জল মুছে 7 ছানাকে নিয়ে বেরিয়ে পড়লো অচেনা পৃথিবীতে। কি করব এখন আমি এই ছোট ছানাগুলোকে নিয়ে? কোথায় আশ্রয় নিব? কে আমায় আশ্রয় দিবে? না না, আমাকে ছানাগুলোকে বাঁচাতেই হবে। আমি তো একজন মা। ছানারা, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কোনো ক্ষতি হতে দিব না। আহ, চারদিক কেমন বসন্তের সাজে সেজে উঠেছে। কত সুন্দর ফুল ফুটেছে। প্রজাপতিরা ফুলের সাথে খেলা করছে, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। সত্যি, বসন্তকালের ছোঁয়াতে সবকিছু কেমন যেন সতেজ হয়ে উঠেছে। আমার খুব আনন্দ হচ্ছে। ইস, এ সময় যদি কোকিল দিদির মিষ্টি কণ্ঠ, সুমধুর গান শুনতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু কোকিল দিদি তো অসুস্থ, দুধ চাই। ও বাবা, এ তো দেখছি বুড়ানি হাঁস। কতদিন ধরে হাঁসের মাংস খাই না, আজ মজা করে খাবো। একই কাণ্ড, ওই কুমিরটা তো ওই হাঁসের পিছনে আসছে। নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। আহারে,
বেচারি হাঁস টেরও পাচ্ছে না। সর্বনাশ, পিছনে তো কুমির। এখন নিজেকে রক্ষা করব কি করে, আর বা ছানাদেরই বা কি করে রক্ষা করব? হে বিধাতা, এ কোন বিপদে ফেললে আমায়! বাঁচাও, বাঁচাও! কাঁদিস না ছানা, কাঁদিস না। আমি তোদের মাকে বাঁচাতে পারিনি, কিন্তু চিন্তা করিস না তোরা। আমি তোদের সবাইকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আজ থেকে তোরা আমার সন্তান। তোদের খুব খিদে পেয়েছে তাই না রে? দাঁড়া, আমি খাবারের ব্যবস্থা করছি। আহারে, ছানাগুলো দেখতে কতই না সুন্দর। আমার ঘরে আসতে না আসতে ছোটাছুটি করে আমার পুরো ঘর মাতিয়ে তুলেছে। আজ থেকে আবার একাকিত্ব ঘুচে গেল আমার। এরপর টুনি ছানাগুলোকে আদর করে নিজের ডানার নিচে নিয়ে আলতো করে রেখে ঘুম পাড়াতে থাকে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই, চোখ পেতে বসো। টনি পাখি, তুমি যখন আমার ছানাগুলোকে বুকে টেনে নিলে, দয়া করে কোনোদিনও ওদের অবহেলা করো না। ওদের অবহেলা করলে আমি কোনোদিনও শান্তি পাবো না। তুমি ওদেরকে দেখে রেখো, মায়ের ভালোবাসা দিও, ওদের কষ্ট দিও না। তোমার কাছে এটাই আমার চাওয়া। হাস দিদি, তুমি একদম চিন্তা করো না। তোমার ছানাদের আমি কোনোদিন কষ্ট দিব না, কোনোদিনও অবহেলা করব না। তুমি একদম চিন্তা করো না। এই টনি, টনি, কি রে? খাবার সংগ্রহ করতে যাবি না? কি রে, দরজা খোল, বেলা তো হয়ে এসেছে। সুখী দিদি, আজ আমি খাবার সংগ্রহ করতে যাব না গো। আমি গেলে আমার ছানাগুলো কাঁদবে। আরে টুনি, তোর ঘরে এতগুলো হাঁসের ছানা এলো কি করে? বাবা, কি সুন্দর দেখতে। সুখী দিদি, আমি ওদের কুড়িয়ে পেয়েছি। আহারে, বাচ্চাগুলো তাহলে এতিম। ভালোই করেছিস এনে, না হলে ওদের ঘোর বিপদ হতে পারতো। শোন, তাহলে তোকে এখন বাইরে যেতে হবে না। এই সাত ছানা যতদিন বড় হচ্ছে ততদিন আমি তোকে খাবার সংগ্রহ করে এনে দিব। সত্যি বলছো দিদি? তোমাকে অনেক ধন্যবাদ গো। ধন্যবাদ দিতে হবে না রে, ছানাগুলোকে দেখে বড্ড মায়া হচ্ছে আমার। যাকে, আমি এখন চলি, ওদের ঠিক করে দেখে রাখিস। এরপর থেকে সুখী পায়রা প্রতিদিন টুনির বাড়িতে খাবার দিয়ে যেত। এদিকে টুনি অনেক যত্ন ভালোবাসা দিয়ে হাঁসের ছানাগুলোকে বড় করতে থাকে। দেখতে দেখতে হাঁসের ছানাগুলো বেশ বড় হয়ে যায়। মা, উমা, তুমি কত সুন্দর আকাশে উঠছো, তাহলে আমরা কেন উঠতে পারছি না গো? আমরাও তোমার মতো আকাশে উঠতে চাই মা। হ্যাঁ সোনারা, উড়বি তো, বড় হওয়া আগে তারপর উড়বি। নে, এবার তাড়াতাড়ি চল। মা, খুব আনন্দ হচ্ছে গো, খুব আনন্দ হচ্ছে। এই সাবধানে, এত লাফালাফি করিস না। আস্তে আস্তে, প্রথমে সাঁতার কাটা শেখ, তারপর মাছ ধরা শিখবি। এই বিনা, ওদিকে যাস না মা, বোনদের সাথে থাক। সাত ছানা পুকুরে জল পেয়ে আনন্দে মেতে ওঠে। এদিকে টুনি ছানাদেরকে পাহারা দিতে থাকে। ওরে বাবা, হাঁসের ছানাগুলো তো বেশ নাদুস নুদুস। টুনি পাহারা দিচ্ছে, তার মানে এসব ছানা টুনির বাড়িতে থাকে। হয়েছে হয়েছে, এবার সবাই চলো। টুনি হাঁসের ছানাগুলোকে এত যত্ন করে লালন পালন করার জন্য তোকে অনেক ধন্যবাদ। এ কি, হাঁসের ছানাগুলো কোথায় গেল? বিনা, টিনা, লিনা, খুশি, তোরা কোথায় গেলি মা? না না, একবার বাইরে গিয়ে খুঁজে দেখি। কি হলো আঙ্কেল? কোথায় আমাদের মা? মাকে তো দেখছি না। বলো না আঙ্কেল, মা কোথায়? আছে তো, তোদের মা আছে, আর একটু গেলেই মায়ের দেখা পাবি।
তোরা এখানে? আর আমি তোদের খুঁজে মরছি। চল ঘরে চল। আমাকে না বলে কেন এসেছিস? হ্যাঁ, না, আমরা তোমার সাথে যাব না। তুমি আমাদের মা নও, তুমি তো পাখির জাত, আর আমরা হাঁসের জাত। তুমি আমাদের মা হতেই পারো না। এই আঙ্কেলটা এসব কথা না বললে তো আমরা জানতেই পারতাম না। আঙ্কেল বলেছে আমাদের আসল মায়ের কাছে নিয়ে যাবে। কি ব্যাপার কালু দাদা, তোমার মতলব কি শুনি? তুমি ওদের কেন ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো বলো তো? জানিস টুনি, ছোটবেলা থেকে হাঁসের কচি ছানা খেয়ে বড় হয়েছি, তাই এখন আর হাঁসের ছানা দেখলে লোভ সামলাতে পারি না। একদম চুপ, একদম। আমার ছানাদের দিকে নজর দিবে না বললাম। ছানারা চল তোরা, নইলে এই দুষ্টু কাক তোদের ক্ষতি করবে। অত সহজ না। একবার যখন ছানাগুলোকে হাতে নাগালে এনেছি, অত সহজে তো ছেড়ে দিব না। আজ হাঁসের কচি ছানা নিয়ে পিকনিক করব। হা 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 হা। কি রে, এই কাকটা আসলে দুষ্ট কাক? তাহলে কি নিজেরাই নিজেদেরকে বিপদে ফেললাম? বাঁচাও, বাঁচাও! পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তোরা। অনেকদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, আজ থেকে হাতে নাতে পেয়েছি। তুই কি পিকনিক খাবি? তার আগে তোকে দিয়ে আমি পিকনিক করব। বেশ হয়েছে, বজ্জাত কাক, আমাদের ছানাদের খেতে এসেছিলি তাই না? দেখ, নিজেই অন্যের খাবার হলি। দেখলি তো সোনারা, মাকে না বলে আসলে কোন বিপদে পড়তে হয়। এবার চল বাড়ি চল তো। না, আমরা তোমার সাথে যাব না। তুমি তো আমাদের মা নও। আমরা আসল মায়ের কাছে যাব। তুমি আমাদের আমাদের আসল মায়ের কাছে নিয়ে চলো। আসলে তোরা যখন ছোট ছিলি তখন। শোন মা, তোদের মাকে যে আমি কথা দিয়েছিলাম তোদেরকে সন্তানের মতো মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। দয়া করে তোরা আমাকে ছেড়ে যাস না, নয়তো তোদের মায়ের কথার যে আমার খেলাপ হয়ে যাবে। তোদের কোনো ক্ষতি হলে তোদের মায়ের আত্মা অনেক কষ্ট পাবে, অনেক। আমাদের আসল মা মারা গেছে, তাহলে আর কার কাছে যাব? টুনি মা, আমরা তোমার কাছেই থাকবো, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাদের 7 জনকে যেভাবে আগলে রেখেছো সেভাবেই আগলে রেখো, কেমন? আয় সোনারা, আমার কাছে আয়। সাচ্চানা, তোদের মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আর দেখ, আমি আমার পাপের ফল পেয়ে গেছি। কে আপনি? আর কেনই বা আপনি নিজেকে দায়ী করছেন? আমি হলাম এক পাপী মানুষ। সেদিন তোদেরকে কালো বলে দুধ চাই করে তাড়িয়ে দিয়েছিলাম। আর দেখ, সেজন্যই বিধাতা আমার কোলেও কালো সন্তানের জন্ম দিয়েছে। আর কালো কন্যা জন্ম দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক যেরকম আমি আমার পোষা হাসির সাথে করেছিলাম। আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমার জন্যই যে তোদের মায়ের মৃত্যু হয়েছে। আসলে জানেন তো, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। পাপের ফল কোনো না কোনো ভাবে সুদে আসলে ফিরিয়ে দেয়। এখন আর কেঁদে কি লাভ? যার সাথে অবিচার করেছেন সেই তো আর বেঁচে নেই। এখন হাজার কেঁদেও আর লাভ নেই। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।